তো যারা এখনও পর্যন্ত ফর্মটি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করেনি তারা এই ভিডিওটা দেখুন এবং ফর্মটা ফিল আপ করুন। আর আজকের ভিডিওটা তাদের জন্যই। তো ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে দেখে নিন। তো এখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধানের নাম। তো এখানে আপনি পরিবারের প্রধানের নাম আপনি এখানে দুজনকে লিখতে পারেন। প্রথম হচ্ছে আপনার স্বামী, দ্বিতীয় হচ্ছে আপনার শ্বশুর। তো আমার মনে হয় আপনার স্বামীর নামটাই লেখা দরকার এখানে। আর যেহেতু আপনার প্রধান হচ্ছে আপনার স্বামী, তো সেই হিসাবে এখানে আপনি আপনার স্বামীর নামটাই লিখতে পারেন। তো ঠিক আছে, সেই হিসাবে এখানে দেখুন যে পরিবারের প্রধানের নাম রয়েছে, সেখানে পরিবারের প্রধানের নামটা পুরো ক্যাপিটাল হাতে বড় হাতে লিখতে হবে। তো এখানে তার নাম লিখলেন, পরিবারের প্রধানের নাম, তার স্বামীর নাম। তো স্বামীর নাম লেখার পর এখানে তার মানে পরিবারের যে আবেদনকারীর এখানে তার জন্ম তারিখটা লিখতে হবে। ঠিক আছে, দিন সংখ্যা, তারপর মাস সংখ্যা, তারপর বছর সংখ্যা। তো লেখার পর দেখুন পরিবারের প্রধান যে রয়েছে, পরিবারের প্রধান তিনি পুরুষ কি মহিলা সেই হিসাবে লিখতে হবে। তো এখানে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার স্বামী, তার স্বামী পুরুষ, তিনি পুরুষ। তাহলে হচ্ছে পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে পরিবারের প্রধানের আধার নাম্বার লিখলেন এবং তারপর লেখার পর ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। যদি দেখেন এখানে রেশন কার্ডটা যেটা রয়েছে আপনাদের যে ডিজিটাল থাকে, তো সেই আইডিটা লিখতে হবে এখানে, পরিবারের প্রধানের আইডিটা লিখতে হবে এখানে। ঠিক আছে, তারপরে পরিবারের সদস্য সংখ্যা, এখানে পরিবারের সদস্য সংখ্যা কয়জন, মানে আপনি, আপনার স্বামী আর আপনার যদি ছেলে মেয়ে থাকে তো এখানে ছেলেপিলের নাম, টোটাল যজন রয়েছেন, মানে আপনি আপনার স্বামী আর ধরুন আমরা 3টে বাচ্চা, মানে আপনারা 2জন আর আপনার বাচ্চারা 3জন, মানে টোটাল 5জন। তো সেক্ষেত্রে এখানে 5জন, আর এখানে যেহেতু 4জন আছে সেই হিসাবে 4জন, 2জন বাচ্চা আর এটা স্বামী স্ত্রী। তো আপনারাও সেটাই লিখতে পারেন। তো ঠিকানা হচ্ছে কি আপনার পুরো অ্যাড্রেসটা লিখতে হবে, ভিলেজ, তারপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এটা আপনার যেটা আধার কার্ডে রয়েছে সেই হিসাবে এখানে ঠিকানাটা এখানে লিখে দিন। তারপরে যোগাযোগ নম্বরটা হচ্ছে আপনার যে পরিবারের প্রধান, তো তার নাম্বারটা এখানে লিখতে হবে এবং সে নাম্বারটা যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। তো এটা লেখার পর আপনি দেখুন তারপর চলে আসুন 9 নম্বরে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নম্বর। তো এখানে দেখুন লেখা আছে পরিবারের প্রধান, তো পরিবারের প্রধান যিনি স্বামীর নাম, তার স্বামীর নাম লিখলেন এখানে। এবং দেখুন এখানে লেখা রয়েছে একটা হ্যাঁ, এখানে একটা হ্যাঁ আছে, এখানে একটা হ্যাঁ আছে। এই হ্যাঁটার মানে হচ্ছে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, মানে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারটা কার জন্য আবেদন করা হচ্ছে। তো এখানে পরিবারের প্রধানের জন্য নিশ্চয়ই নয়, তো যার কারণে এখানে দেখুন হ্যাঁটা আমরা রাইট দিইনি। আর সদস্য 1 যার নাম্বার রয়েছে এখানে দেখুন, তো এর হচ্ছে আবেদন করা হচ্ছে এর নামে, তো সেই হিসাবে এখানে আমরা হ্যাঁ দিয়েছি। তো যার নামে আবেদন করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারটি, তো তার এখানে নাম এবং তার জন্ম তারিখ এবং সে মেল বা ফিমেল, সেটা ফিমেল, এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, সে সম্পর্ক হচ্ছে ওয়াইফ, এর হচ্ছে ওয়াইফই, তাহলে এখানে ওয়াইফ লিখতে হবে। আধার কার্ড নাম্বারটা মানে হচ্ছে আবেদনকারীর আধার কার্ড নাম্বার যেটা আছে সেটা লিখতে হবে। এটা হয়ে যাওয়ার পর এখন দেখুন সদস্য 2, সদস্য 3 বলে এরকম আছে। নেক্সট পেজে দেখুন লেখা আছে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এরকম করে। মানে এটা বলতে চাইছে যে আপনি যদি একজনে এখানে আবেদনকারী এখানে যদি একজন হয় সেক্ষেত্রে সদস্য 1 এবং 2, 3 হচ্ছে যদি আরও আপনার পরিবারের সঙ্গে যদি আরও আবেদন যদি হয়ে থাকে, কারো করে থাকেন, তাহলে সেই হিসাবে এইগুলোকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে একজনকার হচ্ছে সেই হিসাবে এখানে একজনেরই আমি এখানে ফর্মটা ফিল আপ করছি। তো একটা সদস্য নম্বরে একজন করলেই হবে এখানে। তো তারপর লেখা আছে 10 নম্বর দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কের সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে কি বলুন তো, এটা বলতে চাইছে যে আপনার ফ্যামিলিতে যাদের নাম লিখছেন এখানে, তো তাদের ব্যাঙ্কের ডিটেলস যেটা রয়েছে সেটা এখানে ভরতে হবে। তো দেখুন এখানে হেড অফ দ্য ফ্যামিলি, HOF, হেড অফ দ্য ফ্যামিলি। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলি আমি এখানে তার স্বামীর নাম লিখেছি, তো তার স্বামীর নাম লিখলাম। এবং ব্যাঙ্ক মানে হচ্ছে যে ব্যাঙ্কে তার বইটা রয়েছে, মানে যদি স্টেট ব্যাঙ্কে থাকে স্টেট ব্যাঙ্কের বই, যদি পাঞ্জাবের থাকে তো পাঞ্জাবের নাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লিখতে হবে। তো সেই হিসাবে এখানে তার ব্যাঙ্কের নাম্বার লিখতে হবে, এবারে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে এখানে, আর এখানে IFSC কোডটা লিখতে হবে। তো আমার এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে এখনও দিয়ে যায়নি, যার জন্য আমি এটা খালি রেখেছি, পরে যখন দিয়ে দেবে তখন আমি এটাকে ভরে দেবো। তো তারপর দেখুন সদস্য 1 যেটা রয়েছে, মানে আবেদনকারীর ব্যাঙ্কে দেখুন যেটা লিখেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে রয়েছে ব্যাঙ্কের বইটার নাম। তারপরে হচ্ছে কি অ্যাকাউন্ট নম্বর ভরেছি, তারপর হচ্ছে IFSC কোড, মানে IFSC কোডটা দিয়ে পরে অ্যাকাউন্টটা এখানটা এই দুটো দিয়ে দুটো ফর্মটা ফিল আপ করে এটা ব্যাঙ্কের যে জায়গাটা রয়েছে সেটা আমার এখানে কমপ্লিট। তারপর দেখুন এখানে একটা জিনিস লেখা আছে, দেখুন DBT কার্ডের জন্য আধার কার্ড লিঙ্কযুক্ত ব্যাঙ্ক, মানে এটা বলতে চাইছে যে আপনি
আপনার যে নাম্বার রয়েছে আধার কার্ডটা সেটা যেন আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন লিঙ্ক থাকে, তো সেইটাই এখানে বলতে চাইছে, আর কিছুই নয়। নিশ্চয় সহকারে লিঙ্ক আছে। তো এটা হয়ে যাওয়ার পর নেক্সট আমরা দেখব ইপিং নম্বর। 11 নম্বরে ইপিং নম্বর। এখানে ইপিং নম্বরটা যেটা হচ্ছে ভোটার কার্ড নাম্বার যেটা, তো এখানে পরিবারের প্রধান যে রয়েছে তার এখানে ভোটার কার্ডটা লিখলেন এবং তার ক্ষেত্র এবং অংশ নম্বর ওইটা হচ্ছে আপনি আপনার ওইখানে যারা ভোটার আছে যারা আপনাদের ভোট নেয়, যে বুথ এজেন্টগুলো আছে আপনাদের গ্রামে গ্রামে, তা তাদের কাছ থেকে এখানে নাম্বারটা পেয়ে যাবেন। পারলে নিয়ে নেবেন, না নিলেও এখানে কোনো অসুবিধা নেই। তারপর দেখুন সদস্যবান। সদস্যবান এখানে দেখুন সদস্যবান মানে আবেদনকারীর এখানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। তো যেহেতু এখানে যে আবেদনকারী তার এখানে কোনো ভোটার কার্ড এখনও পর্যন্ত হয়নি, যার কারণে আমি এই জায়গাটা ফাঁকা রেখেছি, ঠিক আছে। তো আপনাদের নিশ্চয়ই আধার কার্ড বা ভোটার কার্ড হয়ে আছে। যদি ভোটার কার্ডটা হয়ে থাকে এখানে ভোটার কার্ডের নাম্বার লিখলেন এবং সেম ক্ষেত্র আর অংশ নম্বরটা এখানে লিখতে হবে। তো এখানে যেহেতু এর নেই সেই হিসাবে এখানে খালি আছে। তো এটা হয়ে যাওয়ার পর দেখুন বিভাগ 12 কী লেখা আছে, এখানে আপনার কাস্ট মানে আপনি শিডিউল কাস্ট আছেন না ওবিসি আছেন সেইটা। তো এখানে যার যেমন কাস্ট সে সেখানে রাইট মারবেন। শিডিউল কাস্ট হলে এসটি, সে এসসি, আর তপশিলি হলে এসটি তপশিলি উপজাতি, আর ওবিসি হলে ওবিসি। তো যে যার কাস্ট সার্টিফিকেট সে কাস্ট সার্টিফিকেটে রাইট মারবেন, ঠিক আছে। তা এটা হয়ে যাওয়ার পর রেশন কার্ডে দেখুন লেখা আছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। তো আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখন তো সবাইকারই রেশন কার্ড আছে ডিজিটাল, তো সেই হিসেবে সবাই এখানে হ্যাঁ দিবেন। তারপর দেখুন লেখা আছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করো। দেখবেন রেশন কার্ডগুলোতে ধরন দেওয়া আছে, মানে এ আছে, এসপিএইচ আছে, পিএইচ আছে, এরকম করে দেখুন ওই কার্ডে রেশন কার্ডের নিচে নিচে দেখবে লেখা আছে ধরনগুলো। তো যে যার ধরন আছে সেখানে সেই ধরনগুলো এখানে রাইট মারবে, ঠিক আছে। এখানে দেখুন যদি এসপিএইচ হতো তাহলে এসপিএইচ আমি রাইট মারতাম। এখানে আমি রাইট মারিনি এই কারণেই এখনও রেশন কার্ডটা আমি এর পাইনি। তো যখন পাবো এখানে আমি ভরে দেবো, ঠিক আছে। তো আপনারাও এটাই করবেন, আপনাদের যেটা রেশন কার্ড আপনারা সেইটাই রেশন কার্ডের কী ধরন সেইটা এখানে রাইট মারবেন। তারপর দেখুন 3 নম্বরে আছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না। মানে এটা বলতে চাইছে আপনি যে রেশনটা পাচ্ছেন প্রত্যেক মাসে তুলছেন। তো যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না। তো আশা করি সবাই পান, তো এই কারণে হ্যাঁ লিখবেন এখানে। তো হ্যাঁ রাইট মারবেন। তারপর দেখুন সম্পদ লিখেছে বাড়ির ধরন। আপনার কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে? তো এখানে এটা নাই করবেন, কারণ না লিখলেই ভালো হয়। তো এখানে না লিখবেন, হ্যাঁ লেখার দরকার নেই, ঠিক আছে। তো হ্যাঁ লিখলেন, হ্যাঁ মানে হ্যাঁ যদি লিখেন তাহলে হ্যাঁ লিখতে পারেন, কিন্তু নাটা লেখাটাই ভালো হবে, তো না লিখবেন। তারপর লেখা আছে 2 নম্বরে দেখুন পারিবারিক জমির মালিকানা। এটা কেউ করার দরকার নেই, মালিকানা ফালিকানা করার দরকার নেই। এবার নেক্সট এবার নেক্সট লেখা আছে দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ বা শতক। এখানে দেখুন যদি আপনার জমির পরিমাণ জানা থাকে, রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে এটা করবেন। আর যদি না করা থাকে, না জানা থাকে, এটা করার দরকার নেই, ঠিক আছে। 3 নম্বরটা করার দরকার নেই। 4 নম্বরে দেখুন কী বলেছেন, 4 নম্বরে হচ্ছে যানবাহন। আপনি বা আপনার পরিবারের কোনো যদি সদস্য মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, আচ্ছা বলতে আপনার বাড়িতে যদি আপনার পরিবারে কোনো যদি 4 চাকা থাকে সেক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। আর যদি হ্যাঁ থাকে তাহলে দেখুন এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, গাড়ির সংখ্যার উল্লেখ করতে হবে। তো এইসব যাদের আছে তারাই হ্যাঁ করবেন, আর যদি না থাকে তাহলে না, ডাইরেক্ট নাই করবেন, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে কি পরিবারের ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা। দেখুন এখানে একটা জিনিস বলতে চাইছি, যাদের যদি স্বাস্থ্য সাথী যে কার্ডটা আছে, যেটা আমাদের তৃণমূল কংগ্রেস যেটা করে দিয়েছিল আর কি, সেক্ষেত্রে যেটা স্বাস্থ্যসাথী, হ্যাঁ। তো স্বাস্থ্যসাথী যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, এবং সেটা সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি। আশা করি এটা সরকারি হতো, তো তাহলে সরকারি হবে। আর যদি স্বাস্থ্যসাথী না থাকে, যদি কেউ বেসরকারির কোনো প্রাইভেটের ইয়েতে পান তাহলে সেটা বেসরকারি লিখবেন। আর যদি কোনো রকম স্বাস্থ্য বিমা নাই থাকে তাহলে সেটা নাই লিখবেন। এখানে আমি না লিখেছি কারণ এই আবেদনকারীর কোনো কিছুই নেই, তো ওই জন্য না লিখেছি। তো আপনারাও না লিখতে পারেন, না লেখাটাই ভালো হবে, ঠিক আছে। তো নাই লিখবেন। আর যদি হয়ে থাকে, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়ে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, বাস এইটাই আর কিছু নয়। তারপর দ্বিতীয় এখানে দেখুন লেখা আছে এটা হচ্ছে তো আপনার হয়ে যাওয়ার পর এখানে এটা আপনার হেড যে রয়েছে তার এটা বিবরণটা। এবারে এই বিবরণটা হচ্ছে কি আবেদনকারী সদস্য ওয়ান সবসময় মনে রাখবেন। সদস্য ওয়ান হচ্ছে আবেদনকারী, যতগুলো ফর্ম ফিল আপ করছি আমরা, যতগুলো ডিটেলসে আমরা ভরছি, সদস্য ওয়ান সবসময় হবে আবেদনকারী। তো এখানে দেখুন সদস্য ওয়ানে আবেদনকারী। তো আবেদনকারীর সেম যদি স্বাস্থ্যসাথী বা স্বাস্থ্য বিমার যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে যদি সেটা যদি সরকারি হয় তাহলে সেটা সরকারি হবে, আর যদি বেসরকারি হয় তাহলে বেসরকারি হবে। এটা হয়ে যাওয়ার পর আর দরকার নেই এটা করে যাওয়ার। এটা নাই বলে, এটা কোনো স্বাস্থ্যসাথী নেই বলে এটা আমার কিছু রাইট ফাইট দিইনি, ঠিক আছে।
এটা হয়ে যাওয়ার পর এবারে চলে আসুন ঘ, আয় পেশা। তো আয় আর পেশা কি বলতে চাই যে কোনো সদস্য কি আয়কর পেশাগত কর প্রদান করেন, মানে বলতে চাইছে আপনি কোনো কিছু ট্যাক্স দেন, তো যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, না তো না। তো আশা করি সবাই নাই নাই লিখবেন, কারণ আমরা ট্যাক্স ফ্যাক্স কেউ কিছু দিই না এখনও, তো না, ঠিক আছে, না লিখলেন। তারপরে কি পরিবারের সদস্যর প্যান কার্ড যদি হয়ে থাকে, তো দেখুন এখানে বলেছে যদি পরিবারের সবার কার্ডে যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ লিখবেন, কারণ যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না হয়ে থাকে তাহলে না। তাহলে আমার হ্যাঁ করেছি, এবং এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার তার নাম লিখেছি এবং প্যান কার্ড নাম্বার লিখেছি। এই যে সদস্য ওয়ান মানে আবেদনকারী এখানে নাম লিখেছি এবং আবেদনকারীর প্যান কার্ডটা লিখেছি। তাই এটা হয়ে যাওয়ার পর নেক্সট দেখুন এটা হয়ে যাওয়ার পর লেখা আছে কি 3 নম্বরে লেখা আছে কি কর্মসংস্থানের ধরন। দেখুন এটা পরিবারের প্রধান যদি আপনার পরিবারের প্রধান, আপনার পরিবারের হেড যে রয়েছেন, আপনার স্বামী যে রয়েছেন, তো তার যদি সে যদি কোনো সরকারি ক্ষেত্র বা বেসরকারি কোনো কাজে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে এইখানটা ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো যদি সরকারি হয়ে থাকে সরকারিতে রাইট, যদি বেসরকারি কোনো কারখানাতে কাজ করে তাহলে বেসরকারিতে রাইট মারতে হবে। আর যদি সে পরিযায়ী শ্রমিক হয় পরিযায়ী শ্রমিক, আর যদি বেকার হয় তাহলে বেকার। তো স্বামী এখানে বেকার আছে, তো এই হিসেবে আমার বেকার করেছি। আপনারাও বেকার করতে পারেন, অসুবিধা নেই, তো বেকার। আর সদস্য ওয়ান মানে আবেদনকারীও সেম। আবেদনকারী কোনো যদি কাজ করে থাকে সরকারি হোক বেসরকারি হোক, তাহলে সেখানে আমরা রাইট মারবো। আর যদি না হয়ে থাকে তাহলে বেকার, তাহলে আমরা এখানে সেটা বেকারই করেছি। এটা হয়ে যাওয়ার পর এবার নেক্সট, হ্যাঁ, তাহলে ওইটা হয়ে যাওয়ার পর এটা হয়ে যাওয়ার পর এবং ধরুন 4 নম্বর কী বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা। মানে এটা বলতে চাইছে আপনার পরিবারে কতজন সদস্য শিক্ষিত আছে। তো এখানে আমার এখানে একজনই শিক্ষিত আছে, যে আবেদনকারী সেই শিক্ষিত। আর যে যাকে আমরা এখানে হেড করেছি যে গার্জেন মানে তার স্বামী, সে অশিক্ষিত, সেই জন্য সে অশিক্ষিত, এটা অশিক্ষিত। আর এটা ওই যে লিখেই দিয়েছে দেখুন পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, না অশিক্ষিত আছে অশিক্ষিত। আর যদি শিক্ষিত থাকতো তাহলে শিক্ষিত রাইট মারতাম, এবং সে কতদূর পড়েছে সেটা ক্লাস 10 হোক ক্লাস 9 হোক সেটা লিখতে হতো, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর দেখুন সদস্য ওয়ান মানে যিনি আবেদনকারী, সে আবেদনকারী নিশ্চয়ই শিক্ষিত, তাই যিনি শিক্ষিত লিখেছি আমরা। তো শিক্ষিত হওয়ার পর সে কতদূর পর্যন্ত পড়েছে, ক্লাস 10 তাহলে ক্লাস 10, ক্লাস 9 তাহলে ক্লাস 9। আবার যদি কেউ যদি অশিক্ষিত থাকে সে অশিক্ষিত রাইট মারতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হয়ে যাওয়ার পর নেক্সট, তাহলে দেখুন ওইটা হয়ে যাওয়ার পর 5 নম্বর লেখা আছে কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ বা সাংসদ বিধায়ক পদ স্থানীয় সংস্থা পঞ্চায়েত সংস্থার সঙ্গে কোনো যুক্ত থাকলে, এটা বলতে চাইছে আপনার গার্জেন বা আপনার ঘরের ফ্যামিলিতে কেউ আছেন যিনি কোনো পার্টি পলিটিক্সের সঙ্গে জড়িত আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, আর যদি না তাহলে না। তো এখানে না করেছি, না যেহেতু নেই সেই হিসেবে না। তারপর হচ্ছে কোনো, দেখুন 6 নম্বরে হচ্ছে কোনো সরকারি সদস্য কোনো পেনশনভোগী, মানে আমি বলতে চাইছি আপনার ফ্যামিলিতে কেউ সরকারি পেনশনের কোনো সরকারি পেনশনের সঙ্গে যুক্ত আছে, মানে কেউ সরকারি পেনশন পায়, যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, আর যদি না তাহলে না। দেন আমি না লিখেছি, কোনো সরকারি পেনশনের সঙ্গে যুক্ত নয়, সে সরকারি কোনো সুবিধাই পায় নাই, ঠিক আছে, তো সেই হিসাবে না, তো এখানে না লিখেছি। তারপর দেখুন 7 নম্বর লেখা আছে কোনো সদস্য জিএসটির অধীনে আছে কি না। এখানে ধরুন এখানে কোনো সদস্য এখানে জিএসটির সঙ্গে আমরা যুক্ত নই, সেই হিসেবে না, এখানে সবাই না লিখতে পারেন। তারপর দেখুন 8 নম্বর লেখা আছে পরিবারের মোট বাৎসরিক আয়। এখানে দেখুন আমি লিখেছি 36,000 টাকা, কারণ এই বেকার, সেই হিসেবে 30,000 থেকে 40,000-এর মধ্যে লেখাই ভালো। আর যদি আপনাদের বাৎসরিক ইনকাম, আপনার স্বামীর যদি বাৎসরিক ইনকাম 1,00,000 টাকা 90,000 টাকা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে লিখবে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর দেখুন লেখা আছে কি অন্যান্য পরিচয় নথিপত্র সিএ, এটা আপনারা সবাই প্রযোজ্য নয় লিখবেন, ঠিক আছে। পরিবারের প্রধানও প্রযোজ্য নয় হবে, আর সদস্য ওয়ান যে আবেদনকারী সেও প্রযোজ্য নয় হবে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর আর কিছু এখানটায় নেই। তারপর নেক্সট চলে যাবো আমরা, এবং নেক্সট চলে যাচ্ছি আমরা কী বলুন, নেক্সট চলে যাচ্ছি আমরা এটা অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড। আচ্ছা, মানে এটা বলতে যে কিষাণ ক্রেডিট কার্ড যদি কারো হয়ে থাকে, কিষাণ কার্ডের থেকে আমরা যদি কোনো সুযোগ সুবিধা পাই সরকারি, সেই ক্ষেত্রে এইটা। তো আপনার পরিবারে যদি কেউ কিষাণ মান্ডি বা কিষাণ আইডি হয়ে থাকে, সেখানে তার নাম্বার লিখতে হবে, আইডির সংখ্যা লিখতে হবে, এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই ডেটটা লিখতে হবে এখানে। সদস্য ওয়ানের ক্ষেত্রেও তাই, নাম্বার লিখতে হবে, আইডির সংখ্যা লিখতে হবে, আর যেখানে যে টাইমে তার ইস্যু হয়েছে সেই ডেটটা লিখতে হবে। তো যদি হয়ে থাকে লিখবেন, আর যদি না হয়ে থাকে লেখার দরকার নেই। তারপর চলে যাচ্ছি আমরা দেখুন 3 নম্বরটা এখানটা, যদি এসআইআর। আচ্ছা বলতে চাইছি এখানে 2026-এ যে এসআইআরটা হলো, যদি নাম বাদ পড়ে থাকে বা কোনো মামলার সঙ্গে জড়িত আছে নাকি, সেই ক্ষেত্রে এটা সবাই প্রযোজ্য নয় লিখবেন, ঠিক আছে। যে প্রযোজ্য নয় হবে, প্রযোজ্য নয় যেটা রয়েছে এই যে প্রযোজ্য নয় লিখবেন, ঠিক আছে। নেক্সট দেখুন ওইটাই সরকার এসআইআর এটা সদস্য ওয়ান যেটা আছে সেটাও প্রযোজ্য নয় হবে।
মানে ওই এসআইআরের ব্যাপারটা সদস্য মানে আবেদনকারী এখানেও সে প্রযোজ্য নয় হবে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে কি সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয় অধ্যয়নে পরিবার সকল শিশুর বিবরণ। এখানে আপনার শিশুগুলো যেগুলো রয়েছে, বাচ্চাগুলো যেগুলো রয়েছে, আমি এখানে লিখেছিলাম 4 জন সদস্য সংখ্যা। তো 2টো বাচ্চা আর এক স্বামী এক স্ত্রী, মানে স্বামী স্ত্রী আর ওনার বাচ্চা 2টো। তো সেই ক্ষেত্রে দেখুন শিশু মানে লিখেছি বড় ছেলের নাম, তারপরে সে কোন ক্লাসে পড়ে এবং বিদ্যালয়, সে কোন বিদ্যালয়ে পড়ে, কোনো প্রাইমারি হলে প্রাইমারি, কোনো মডেল স্কুল হলে মডেল স্কুল, যাই ধরনেরই হোক না কেন সে এখানে লিখতে হবে শিশুর নাম, শ্রেণী এবং বিদ্যালয়ের নাম, এবং সেটা ধরন সরকারি না বেসরকারি। এখানে সরকারি পড়ে তাহলে সরকারি, আর যদি কেউ বেসরকারি পড়ে তাহলে বেসরকারি। সদস্য 2 তাই, মানে ওই বাচ্চার নাম, দ্বিতীয় বাচ্চার নাম, এখানে দ্বিতীয় বাচ্চার নামটা আমার ঠিক জানা নেই বলে এটা ফাঁকা রেখেছি। তো আপনার যদি জানা থাকে সেই হিসাবে আপনার বাচ্চা যতজন আছে সেই হিসাবে এবং সেমভাবে এটা ফিল আপ হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপর ওইটা হয়ে যাওয়ার পর দেখুন শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা, মানে আপনার যে বাচ্চারা রয়েছে সেই বাচ্চাগুলো কি টিকাকরণ শুরু হয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ রাইট মারবেন, আর যদি না হয়ে থাকে তাহলে না, টিকাকরণ হয়নি, সেখানে নাড়াতে মারবেন। আর সেক্ষেত্রে সব শিশুদেরই একই পরামর্শ, একই বিবরণ হবে এখানে, ঠিক আছে। যদি হয়ে থাকে হ্যাঁ, আর না হয়ে থাকে না। 1 2 3 4 এরকম করে শিশু সংখ্যাগুলো আছে। আপনার যতটা শিশু আছে আপনার সেই শিশুগুলো এখানে সে টিকাকরণ হয়েছে কিনা সেভাবে এভাবে এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার দেখুন তারপর লেখা আছে কি সরকারি প্রকল্পের আয়ত্তায় সুবিধা, ঠিক আছে। মানে আপনার আপনি কি কোনো সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কি না। যদি আপনি কোনো সুযোগ সুবিধা পান তাহলে হ্যাঁ লিখবেন এবং সেই প্রকল্পের নাম লিখতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে নাই লিখবেন। আপনি কোনো সরকারি সব প্রকল্পের সঙ্গে কোনো কিছু পান না, তো সেই হিসাবে না লিখেছি এখানে না মারবেন। তারপর নেক্সট পেজ দেখব। এবার দেখুন নেক্সট পেজে কী আছে, নেক্সট পেজে ওই সদস্য 1 আবেদনকারী সেম একই, যদি কোনো কোনো সরকারি প্রকল্প পেয়ে থাকে তাহলে হ্যাঁ হবে, আর সেই প্রকল্পের নামগুলো হবে, আর যদি না থাকে তাহলে না, নাই লিখলাম, না রেখে দিয়েছি। এই ফর্মুলা এই হ্যাঁগুলো রাইট মারা কোনো দরকারই নেই, শুধু এখানে না লিখলেই হবে। এরকম করে হয়ে গেল এইটা, এই পেজটা পুরো শেষ। দেখুন এগুলো হয়ে গেল সব। এটা হয়ে যাওয়ার পর দেখুন লাস্ট লেখা আছে কি 2 নম্বর, এখানে লেখা আছে 2 নম্বর বাদ দেওয়া হলে কারণ অফিসার কৃত্রিম পূর্ণ, এখানে এটা করা দরকার না, এটা লিখবেন এটা ঘোষণা সম্মতি, মানে আমি এই মর্মে ঘোষণা করেছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, মানে এখানে আপনি সম্মতটা রাইট মারবেন। কারণ এটা কী বলতে চাইছে, আপনি যে এই ফর্মটা ফিল আপ করলেন, আপনি একদম পুরো নিজের জ্ঞান বা বিশ্বাস অনুযায়ী সেটাকে ফিল আপ করেছেন কি। যদি না হয়ে থাকে বা না কোনো এখানে অপশানই নাই, সেহেতু এখানে সম্মত দিবেন, কারণ আপনি নিজের সম্মত হিসাবে ফর্মটি ফিল আপ করেছেন, তো এখানে সম্মত দিয়ে রাইট মারবেন, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখুন লাস্ট লেখা আছে কি এটা লেখা আছে এটাই যে এখানে ওই যে আপনার যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটা ফিল আপে আপনি একদম পুরো উপস্থিতি থেকে একদম স্বেচ্ছায় ফর্মটা ঠিকঠাকভাবে পুরো নিজের জ্ঞান ধারণা দিয়ে ফিল আপ করেছেন, সেই হিসাবে আপনার স্বাক্ষরটা এখানে লাগবে। তো আপনি এখানে স্বাক্ষরটা দিয়ে দিলেন, আপনার সই থাকলে সই জানা থাকলে সই করবেন, আর যদি টিক সই থাকলে টিক সই, তাহলে সই করলেন। এখানে সই করার পর এখানে লেখা আছে দেখুন, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন, ঠিক আছে। এটা একটা ওরা লিখেছে। তো এই জায়গাটা হচ্ছে এন্ড অফ ফর্ম, মানে এখানে আর আপনার কোনো কিছু ফর্মটা ফিল আপ করতে হবে না। এবারে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এইখান থেকে এইটা যেটা রয়েছে এটা আপনাদের সরকারি, মানে যারা জমা নেবে আর কি তারাই আর কি ফর্মটা ফিল আপ করে আপনার ফর্মটাকে ওরা জমা নিয়ে নেবে, ঠিক আছে। আপনার এখানে আর কিছু করার দরকার নেই, এখানেই শেষ, ঠিক আছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আরও ভিডিও পেতে আমাকে কমেন্ট করুন।